তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো আজকে জিকে জিএস সিরিজের আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, বলেছে 1946 সালের ক্যাবিনেট মিশনে কে নেতৃত্ব করেছিলেন। এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে। কে দিয়েছে? লর্ড লিলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড প্যাথিক লরেন্স, লর্ড মাউন্টফোর্ড। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে লর্ড প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন 1946, এটাকে লিড করেছিলেন স্যার প্যাথিক লরেন্স। এটা ভালোভাবে মাথায় ঢুকি নাও, অনেকে হয়তো অনেক কিছু করে দেবে, কিন্তু না, স্যার প্যাথিক লরেন্স। আর এখানে কি ছিল? অবভিয়াসলি এই যে ক্যাবিনেট মিশনটা এসেছিল সেটা কি ছিল, যে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে ইন্ডিয়ার যে লিডাররা আছে তাদের কাছে পাওয়ার ট্রান্সফার করে দেওয়া। বুঝতে পারলো? এই পাওয়ার ট্রান্সফারটাই ছিল ক্যাবিনেট মিশন অফ 1946, যাকে লিড করছিলেন স্যার প্যাথিক লরেন্স। সেকেন্ড কোশ্চেন, গান্ধীজির সর্বোদয় এর অর্থটি কি বুঝিয়েছেন? ঠিক আছে, কি হবে? দেখো, একটা জিনিস আগে বলে দিই, সর্বোদয় মানেটা কি আগে সেটা বুঝো, তারপর সেই হিসেবে কোশ্চেনটা করবে চেষ্টা। সর্বোদয় মানে হচ্ছে প্রোগ্রেস of all and universal uplift। বাংলা মানে হচ্ছে প্রোগ্রেস ফর অল মানে হচ্ছে সকলের অগ্রগতি, আর ইউনিভার্সাল আপলিফ্ট মানে হচ্ছে সর্বজনীন উন্নতি। এবার এটা তুমি জেনে গেলে যে সর্বদয় মানে, এখানে কি দেখো তো ম্যাচ করছে কোনো একটাও? এখানে বলেছে দেখো অহিংসা, অহিংসা এখানে উচ্চারণটা নেই, তো অহিংসা হবে না। তারপরে বলছে অস্পৃশ্য বা দলিতের উত্থান, উত্থান তো বলেছে, কিন্তু শুধু কি দলিতদের উত্থান বলেছে বা অস্পৃশ্যদের উত্থান বলেছে, আনটাচেবলদের উত্থান বলেছে? সেটাও না। তাহলে সত্যাগ্রহ করতে বলেছে কি? না। তাহলে এখানে একটা দেখো, একটা আছে যেটা কি বলেছে, যে নীতিবাচক মূল্যের উপর নির্ভর করে একটা নতুন সমাজের জন্ম। এটা অনেকটাই তুমি বলতে পারো এই যে প্রোগ্রেস অফ অল, যেটা হচ্ছে সকলের কি হবে, অগ্রগতি হবে, প্লাস কি সকলের সর্বজনীন উন্নতি হবে। তো এই নেতিবাচক মূল্যের উপর নির্ভর করে একটা নতুন সমাজের জন্ম, এটা বলতে পারো যে সর্বদয় মানে হতে পারে। ঠিক আছে, তো আমার হিসাবে তো এটাই অ্যান্সার হবে। তোমাদের কি হবে তোমরা একটু জানাবে নিচে। এবার বলেছে যে হর্ষবর্ধন তার রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন, মুভ করেছিলেন, পরিবর্তন হবে না, এটা স্থানান্তরিত করেছিলেন। এনিওয়ে, স্থানান্তরিত করেছিলেন কোথায় থেকে কোথায়? ফার্স্ট তো আগে জানতে হবে যে তার আগে তোমার ক্যাপিটাল কোথায় ছিল। তো এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে থানেশ্বর থেকে কানৌজ, দিল্লি থেকে দেওগিরি, কম্বুজ থেকে কানৌজ, না তোমার বল্লভী থেকে দিল্লি। কি হবে অ্যান্সার? খেয়াল করো যে আগে কি ছিল, তো অপশন হবে এখানে থানেশ্বর থেকে কানৌজ। আগে ছিল থানেশ্বরে, সেখান থেকে ট্রান্সফার করে করলো কোথায়? কানৌজে। ঠিক, ওকে। পরে কোয়েশ্চেন বলেছে জৈনদের তাদের পবিত্র বইগুলোকে একটি সমষ্টিতে প্রয়োগ করে। ওকে, বলেছে কালেকটিভ টার্ম ইউজ ফর জৈন বুকস অফ দ্য স্ক্যাট। বলেছে জৈনদের যে তোমাদের পবিত্র যে বইগুলো আছে সেগুলোকে একটা কালেকটিভ টার্ম ইউজ করে বলা হয়, সেটা কি? সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? প্রবন্ধ? সেটাকে কি আগমাস বলে? সেটাকে কি নিবন্ধ বলে? না সেটাকে কি চরিত্র বলে? কি বলে? তো সেটাকে বলা হয় আগামাস, সেটাকে বলা হয় আগামাস। পরের কোশ্চেন বলেছে নিষ্ক্রিয় প্রতিরোধের ধারণাটি কে উৎপন্ন করেছিলেন? ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, এই ধারণাটি কে প্রথম উৎপন্ন করেছিলেন? অপশন তোমাকে দিয়েছে বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ। পরের কোশ্চেন, আচ্ছা এখানে দেখো কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেস এ প্রথম মুসলিম নির্বাচিত প্রেসিডেন্ট কে ছিলেন? আচ্ছা, ফার্স্ট ইলেক্টেড মুসলিম প্রেসিডেন্ট কে হবে? এখানে অপশন তোমাকে দিয়েছে মৌলানা আজাদ, মৌলানা আলী, বদরুদ্দিন তেয়াবজি, আর শাহ আলিউল্লাহ। কি হবে অ্যান্সার?
অ্যান্সার হবে বদরুদ্দিন তেয়াবজি। পরে কোয়েশ্চেন বলেছে চিত্তরগড়ে বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? চিত্তরগড়ে বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? একটু ধরো একটু বেশি হয়ে গেল। ওকে, তো এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে মহারাণা প্রতাপ, মহারাণা কুম্ভ, মহারাণা সঙ্গ আর কি কুমার দুর্জন সিং। কি হবে অ্যান্সার ভাবো? তো অ্যান্সার হবে এটার মহারাণা কুম্ভা। মহারাণা কুম্ভা এই বিজয় স্তম্ভটি তোমার কি বলে নির্মাণ করেছিলেন কোথায়? চিত্তরগড়ে। ঠিক আছে, এটা একটু বলে দিই জাস্ট হালকা শুনে রাখো। আচ্ছা, এই অবভিয়াসলি যখন এগুলো দেখো বিজয় স্তম্ভ যখন কোথাও কেউ নির্মাণ করছে তো তার পিছনে তো কিছু সিগনিফিকেন্স আছে। তো সিগনিফিকেন্সটা এটাই ছিল যে মালওয়া অ্যান্ড গুজরাটের সৈন্যকে লিড করছিলেন কে? খিলজি, মোহাম্মদ খিলজি। ঠিক আছে, খিলজি। এই মোহাম্মদ খিলজিকে হারিয়েছিলেন মহারাণা কুম্ভা। ব্যাটেলটার নাম ছিল ব্যাটেল অফ সারাংপুর। ঠিক আছে, তো এই ব্যাটেল অফ সারাংপুরে কি করেছিলেন যে মোহাম্মদ খিলজিকে মহারাণা কুম্ভা হারিয়েছিলেন, আর যার জন্যই তিনি এই চিত্তরগড়ে বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। ওকে, আচ্ছা এখানে দেখো আবার দেখো, আচ্ছা যদি তোমাদের মনে আছে এর আগের দিন কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, যেটা কি তোমার স্বরাজ আমার জন্মগত, আমি সেটা নিয়ে ছাড়বো। ঠিক আছে, তো আই শ্যাল হ্যাভ ইট। তো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আগের দিনও বলেছিলাম। আর এই কোশ্চেনটা দেখো অনেক জায়গাতে অনেক বছর রিপিট হচ্ছে বলে এই কোশ্চেনটা আবার এসেছে। ওকে, তো অপশন কি হবে? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক না লালা লাজপত রায়? কোনটা হবে অ্যান্সার বলো? তার অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। অনেকে না এটা বাল গঙ্গাধর আর লালা লাজপত রায়ের মধ্যে একটু মিস করে নেয়, তো একটু ভালো করে মনে রাখবে এটা কিন্তু বাল গঙ্গাধর তিলক হবে, ভুল করিও না এই জায়গাটা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন এখানে বলেছে যে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের হিসাবে ভারতের পানীয় জলের পিএইচ মান কত? আচ্ছা, পিএইচ মান কত হবে? এখানে অপশন দিয়ে দিয়েছে তোমাকে, কি হবে এটা ডাইরেক্ট বলে দিই। এটা পিএইচ এর মান হবে 6.5 থেকে কত 8.5, এর মধ্যে পিএইচ এর ভ্যালু হতে হবে। আচ্ছা, তোমরা একটু জানো মনে যে 7-এর নিচে যদি চলে যায় সেটা কি হয়ে যায়? অ্যাসিড হয়ে যায়। ঠিক, আর 7-এর উপরে যদি চলে যায় তাহলে সেটা কি হয়ে যায়? ক্ষারক হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের যেটা পিএইচ ভ্যালু, যেটা পানীয় জলের ভ্যালু, সেটা হচ্ছে 6.5 থেকে 8.5 ভারতের জন্য। ওকে, তারও বলেছে প্রাচীন শহর চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল? এখানে বলেছে কোন মহাজনপদের রাজধানী ছিল। এখানে অপশন তোমার দিয়ে দিয়েছে, মহাজনপদগুলোর নাম দিয়ে দিয়েছে বিজি, কাশী, মৎস্যানা, অঙ্গা। কি হবে এটা? তো এটার অ্যান্সার হবে, ভাবো কি হবে? তো এটার অ্যান্সার হবে অঙ্গ। এই অঙ্গার রাজধানী ছিল চম্পা। ঠিক আছে, এবার এটা তো তোমরা জেনে গেলে, বাকিগুলোরও বলেই দিচ্ছি। বিজির ছিল বৈশালী, বিজির রাজধানী ছিল বৈশালী। কাশীর রাজধানী ছিল বানারসি, আর মৎস্যের রাজধানী ছিল বিরাতানাগড়ি, যেটা বর্তমানে এখন বলা হয় বাইরথ। এটা রাজস্থানে আছে, বাইরথ। তো এগুলো এক্সট্রা ইনফরমেশন তোমরা লিখে নিতে পারো। ওকে, পরের কোয়েশ্চেন এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন দুটি অনুসূচি উপক্রম করে সেক্রেটের মধ্যবর্তী, আচ্ছা এখানে দেখো কি বলেছে যে সাকসেসিভ ক্রিস্ট, এই যে সাকসেসিভ ক্রিস্ট বলেছে যে হরাইজেন্টাল এরকমভাবে যে আমাদের ওয়েভ লেন্থটা চলে। ঠিক আছে, এই যে ওয়েভটা যে চলে, এখানে যে সাকসেসিভ ক্রিস্ট আছে মানে পরবর্তী মানে পাশাপাশি, এই যে দেখো এটা একটা হলো, দেখো যখন তোমরা যদি জানো যে যে তরঙ্গটা থাকে সেই তরঙ্গ এইরকমভাবে চলে, তো এই পার্টটাকে বলা হয় ক্রিস্ট, এটাকে বলা হয় ট্রফ।
ঠিক আছে, আবার এটা হয়ে যাবে ক্রিস্ট, আবার এটা হয়ে যাবে ট্রফ। তো এই যে ক্রিস্ট টু ক্রিস্ট, এই যে এই ডিস্টেন্সটাকে বলেছে, এটাকে কি বলা হয়? এই হরিজন্টাল ডিস্টেন্সটাকে কি বলা হয়? এটা ফিজিক্সের কোশ্চেন। এই হরিজন্টাল ডিস্টেন্সটাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাব। আচ্ছা, এটা একটু লিখে দিই জাস্ট তোমাদের, TROUGH, TROUGH, ট্রফ। ঠিক আছে, তো ক্রিস্ট টু ক্রিস্টের মাঝখানে যেটা হলো সেটাকে বলা হয়, এটাকে বলা হয় ওয়েভ লেন্থ। ওকে, এটাই কোশ্চেনটা ছিল, ফিজিক্সের কোশ্চেন ছিল। আচ্ছা, পরেরটা কোশ্চেন বলেছে যে সাধারণত স্প্রিং টাইড আর নিপ টাইডের মধ্যে কত দিনের অন্তর হয়? তো এটা একটা বোঝানোর বিষয় চলে আসলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার জিওগ্রাফির পার্ট। আচ্ছা, তোমাদের একটু জাস্ট বুঝিয়ে দিই যে একটা স্প্রিং টাইড কোনটাকে বলছে আর নিপ টাইড কোনটাকে বলছে, একটু জাস্ট বুঝে নাও। যে মনে করো যদি সান এখানে থাকে, আমার ছবিটা দেওয়া হয়নি, জাস্ট বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যদি ভাবো যে এটা আমাদের আর্থ, এটা আর্থ দিলাম, ঠিক আছে। মুনটা যদি এখানে থাকে, মুন এখানে বা অথচ এখানে, যে কোনো জায়গাতে থাকতে পারে, হয় এখানে বা এখানে, ঠিক আছে। মুন যদি এখানে এই পার্টে থাকে বা তোমার মনে করো যে যেটা বললাম, ওকে, বা এখানে থাকে, তো এই যে পজিশনটা, ঠিক আছে, সেটাকে বলা হয় স্প্রিং টাইড, স্প্রিং টাইড। ঠিক আছে, এবার মনে করো যে মুন যখন যেখানে থাকে তখন কি হয়, যে সমুদ্রের জলটা সেই সাইডে স্ফীত হয় না? যখন মুন এখানে থাকবে তখন সমুদ্রের জল এইভাবে স্ফীত হবে, ঠিক আছে, এই সাইডটাতে স্ফীত হবে। এটা নর্থ, এটা সাউথ, ঠিক। তো এই সময় কি হবে, এই যে স্প্রিং টাইডের সময় কি হবে, হাই টাইড হবে, ঠিক আছে। স্প্রিং টাইডের সময় কি হবে, হাই টাইড হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি মনে করো আবার দেখো আরেকটা কন্ডিশন, মনে করো সান এখানে আছে, ঠিক আছে, আমাদের আর্থ এখানে আছে, কিন্তু মুন হয় এখানে আছে, আর না হয় কি কোথায় আছে, মুন এখানে আছে। তাহলে এই যে জায়গাটা, এই যে পজিশনটা, এই পজিশনে কি হবে, এই পজিশনে তখন কি হবে, দেখো যে জলটা এইভাবে যাবে, তখন কি হবে যে আমার জলটা কিন্তু মানে তোমার বলতে পারো তখন কিন্তু লো টাইড হয়ে যাবে, ঠিক। তো এই যে পজিশনটা, এটাকে বলা হয় নিপ টাইড। আচ্ছা, এবার জিনিসটা হচ্ছে যে এখানে আমাকে কোশ্চেন করেছে যে এই যে স্প্রিং টাইড আর নিপ টাইডের মধ্যে অন্তর কত। ভাবো এই পজিশনটাকে যদি আমি এখানে প্লেস করার চেষ্টা করি, তাহলে এখানে আর এখানে যদি থাকে, তাহলে এটা আমার নিপ টাইড, এটা নিপ টাইড, রাইট, এটা কি হলো আমার স্প্রিং টাইড। তো আমাকে বলেছে এইটুকুটার ডিফারেন্সটা কত, এইটুকুটার ডিফারেন্সটা কত দিনের ডিফারেন্স হয়। আর আমরা কি জানি, ফার্স্টে আমরা কি, যে 27 থেকে 27 দশমিক সামথিং হয়, যে এত দিনে আমাদের কি, যে এই যে চাঁদ সে কি করে, মুন পৃথিবীর একটা পুরো পরিক্রমা করে। তো অবভিয়াসলি একে 4 দিয়ে ভাগ করে দিলেই বুঝতে পারবে, মোটামুটি 7-এর কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 7 দিন আসে। তো এটার অ্যান্সার কি হবে, 7 7 7 7, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে আমাদের এখানে, 7 দিন, 7 দিনের ইন্টারভাল হয়। আচ্ছা, যদি বুঝাতে পারলাম ভালো, না বুঝাতে পারলে একটু কমেন্টে করে দেবে কোশ্চেন, আমি এটার উপরে হালকা জাস্ট এটার উপরে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো যদি দরকার হয়। ওকে, যারা বুঝে গেছে খুব ভালো করেছো। আচ্ছা, তারপর বলেছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এটি এই কোন বছর ঘোষিত হয়েছিল? হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেটা হয়েছিল 1955 সালে। সেটা কোন সালে হয়? 1955 সালে। ওকে, পরে কোশ্চেন, জাস্ট মিনিট, হ্যাঁ দেখো কি বলেছে, নিম্নলিখিত ব্রিটিশ অফিসারদের মধ্যে কোনটি কুখ্যাত হামাগুড়ি দেওয়া, আচ্ছা ক্রলিং অর্ডারই বলি, হামাগুড়ি দেওয়াটা, ক্রলিং মানে হামাগুড়ি, তাই ওটা হামাগুড়ি দেওয়া আদেশ হয়ে গেল, হামাগুড়ি আদেশ জারি করেছিল, যার ফলে ভারতীয়দের গলি অতিক্রম করার জন্য স্ক্রল করতে হতো, হামাগুড়ি দিয়ে চলতে হতো। আচ্ছা, এটা হয়তো তোমাদের শুনে খুব হাসির লাগছে হয়তো, কিন্তু অতটা হাসি না, কারণ একটু পরে আমি তা বলছি। আচ্ছা, আগে জেনে নাও যে এই যে ক্রলিং অর্ডারটা দিয়েছিল, সেই ক্রলিং অর্ডারটা দিয়েছিল কে? সেটা দিয়েছিল জেনারেল ডায়ার। এবার এর তুমি ব্যাকগ্রাউন্ডটা বুঝো। এটা হয়েছিল কখন জানো? যখন 1919-এ অমৃতসরে যে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডটা হলো, যেখানে কি যে হিন্দুরা এক জায়গায় একত্রিত হয়েছিল,
সেই সময় কি হয় যে নিহত হিন্দুদের উপর বা শিখদের উপর কি হয় যে গুলি চালানো হয়, রাইট। আর তারপর কি চালানোর আদেশ এই জেনারেল ডায়েরি দিয়েছিলেন। তারপরে এখানেই শেষ না, তারপর কি হয় দেখো, তারপর হয় এই যে এটা, এই যে দেখছো হামাগুড়ি দিয়ে যাচ্ছে, বাচ্চারা যেমন হামাগুড়ি দিয়ে যায়, আর এই যে ব্রিটিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছে। এবার হামাগুড়ি দিয়ে পাস করতে হতো। এইভাবে আমাদের পূর্বপুরুষদেরকে অত্যাচার করা হয়েছিল, ঠিক আছে। আর তারপর কি হয়, এটাকে বলা হয় ক্রলিং, আর একটা হয় ফ্লগিং। এটা হচ্ছে ফ্লগিং। এইভাবে পোস্ট বানানো হতো মাঝখানে, আর এইভাবে বেঁধে দেওয়া হতো, আর এইভাবে চাবুক দিয়ে বা লাঠি দিয়ে মারা হতো, ঠিক আছে। তো ব্রিটিশরা এইভাবে অত্যাচার করেছে আমাদের পূর্বপুরুষদেরকে। তো অবভিয়াসলি তোমরা যে একটা স্বাধীন দেশে এখনো আছো না, তো তার পিছনে অনেক বলিদান অনেকে দিয়েছেন, ঠিক আছে। তো এটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো, বুঝতে পারলে। এর থেকে বেশি আমি আর কিছু বলবো না। আর ব্রিটিশরা কী টাইপের মেন্টালিটির লোক ছিল, আর তারা আমাদের সাথে কী কী করেছে, সেটাই যে চিত্র তোমাদের সামনে। কোনোদিনও হয়তো দেখোনি, আর ক্রলিং অ্যাক্ট নাম শুনে, হামাগুড়ি দেওয়া আইন নাম শুনে হয়তো খুব হাসিও পাচ্ছিল। তো তার জন্য আমি জাস্ট দেখালাম যে হাসির ব্যাপার ছিল না সেটা, ঠিক আছে। আজকে যদি তোমাকে এভাবে চলতে বলা হয় যে এই গলিটা পাস করতে গেলে তোমাকে এইভাবে চলতে হবে, আর এইভাবে তোমাকে যদি পেটানো হয়, তাহলে নিজেকে ওই পজিশনে রেখে ভাবো, তাহলেই বুঝতে পারবে যে কীরকম কন্ডিশন ছিল, কতটা নির্যাতন অত্যাচার ওই টাইমে করা হয়েছিল। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি একটি মশার প্রকার নয়। অপশন দিয়েছে কিউলেক্স, এডিস। কিউলেক্স মশা আমরা নাম শুনেছি, হ্যাঁ শুনেছি। এডিস হ্যাঁ শুনেছি, ঠিক আছে। অ্যানোফিলিস মশার নাম শুনেছি, কিন্তু লিমুলাসের নাম শুনিনি। লিমুলাস একটা কি জানো, একটা হচ্ছে তোমার সাগরে মানে শীতে বা ওশেনে থাকা একটা প্রাণীর নাম, মানে একটা মাছ জাতীয় প্রাণী, ঠিক আছে। ওকে নিম্নলিখিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে তার গান্ধীবাদী সিদ্ধান্তের জন্য গান্ধী বুড়ি বলে সম্মানিত করা হতো। কাকে? এখন অপশন দিয়ে দিয়েছে কাকে গান্ধী বুড়ি বলা হতো, নর্মাল কথায় কাকে গান্ধী বুড়ি বলা হতো। কমলা চৌধুরীকে, দীক্ষায়নী ভেলুদান, না মাতঙ্গিনী হাজরা, না লীলা রয়কে। অপশন তোমার সামনে আছে, কী হবে অ্যান্সার ভাবো। তো অনেকেই যেহেতু জানো যে মানে এই যে তোমার গান্ধী বুড়ি যেটা বলে সেটাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে, ঠিক আছে। ওকে, তারা বলেছে ভারতের সংবিধানের রাষ্ট্রের নীতির নির্দেশগুলি কোথায় থেকে উদাহরণ করা হয়েছিল। দূর, কী সব ভুলভাল। আচ্ছা ছাড়ো ওইসব। বলেছে এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই যে পলিসিটা সেটা কোথায় থেকে নেওয়া হয়েছিল, কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। বড় করেছিলাম আমরা, ঠিক আছে। তো সেটা কি হবে, এখানে অপশন দিয়েছে আইরিশ, অস্ট্রেলিয়ান, নর্জিয়ান, না তোমার স্প্যানিশ। এখানে একটা জিনিস, এটা কি পলিটি কোশ্চেন। আর এই যে বড়োইংয়ের যে চ্যাপ্টারটা, যে কোথায় থেকে কী নেওয়া হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো কোশ্চেনে যে কোনো এক্সামে জিজ্ঞেস করে। তো এটা একটু দেখে নিও, আমি বিশেষ কিছু এখন ডিসকাস করবো না। তো এখানে আমি জাস্ট ডিসকাস করছি ডিপিএসপি বলে এটাকে। ডিপিএসপিটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, সেটা কি হবে অ্যান্সার, সেটা হবে আইরিশ। ওকে, তারপর বলেছে যে ঘুম মঠটি কোথায় অবস্থিত, ঠিক আছে। ঘুম মনেস্ট্রি কোথায় অবস্থিত, তো তোমরা সকলেই জানো যারা পশ্চিমবঙ্গের লোক আছো যে সেটা কি হবে, সেটা দার্জিলিংয়ে। ওকে, তারপর বলেছে যে ধ্রুপদ শৈল, ঠিক আছে, এই ধ্রুপদ শৈলটা একটি পৃথকভাবে যোগ করা হয় কোন ঘরানার সাথে এই ধ্রুপদ শৈলটাকে যোগ করা হয়, কি হবে অ্যান্সার, এটার অ্যান্সার হবে বিষ্ণুপুর ঘরানার সাথে এই ধ্রুপদ শৈলটাকে যোগ করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এখানে বলেছে দেখো যে ভারতীয় সংবিধানের 61তম সংশোধনটি কোনটি, এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে। এটা কি পরিষদের আকারকে মানে মন্ত্রী পরিষদের আকারকে 15%-এর মধ্যে সীমাবদ্ধ করার কথা বলা হয়েছে, না
উড়িয়াকে ওড়িয়া করার কথা বলা হয়েছে, না অরুণাচল প্রদেশকে এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমে যে তোমার এই যে শিডিউল কাস্ট বলে যে রিজার্ভেশনটা পাওয়া যায় সেখান থেকে বের করানোর কথা বলা হয়েছে বা অবরোধ করার কথা বলা হয়েছে, না ভোটের যে বয়স সীমা সেটাকে 21 থেকে 18 বছর করা হয়েছে, কোনটা? তো সঠিক অ্যান্সার হচ্ছে ভোটের বয়সকে 21 থেকে 18 বছর করার কথা বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, জেনে রাখো, কারণ সামনে ভোটও আসছে, তার জন্যই এটা দিয়েছি। তো এটা খুব ইম্পর্টেন্ট যে এটা 61 নম্বর সংশোধনের থ্রু হয়েছিল, যেখানে আমাদের ভোটিং রাইটটা 21 থেকে 18 বছর। আর এখন তোমাদের কি 18 বছর বয়স হয়ে গেছে, তোমরা এখন ভোট দিতে পারবে। তো সকলে কি ভোটটা অবশ্যই দেবে, খুব দরকারি। ওকে, সো দিস ইজ অল ফর দিস লেকচার। আর অবভিয়াসলি আবার বলছি, বারবার রিকোয়েস্ট তোমাদের করছি, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা যেন হয়ে যায়। আর অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করবে, সাবস্ক্রাইব করলে আমাদের কি হয় যে উৎসাহটা বাড়ে, ঠিক আছে? তো অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করো। 100K না, যদি 1K না হয় তাহলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, বুঝতে পারলে? চ্যানেল চালানো খুব অসুবিধা হয়ে যায়। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, সাইনিং অফ।